দাদা একটু দেখবেন যেন ইডিআই আর একটু সিবিআই তারা একটু মাথা চাড়া দিয়ে উঠেছে। কখনো ভাইপোর দিকে ছুটছে, কখনো ববি হাকিমের দিকে ছুটছে। কোন ববি হাকিম? আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যিনি বলছেন ওয়াকফ নিয়ে যদি আন্দোলন করতে হয় আপনাকে আন্দোলন করতে দিল্লিতে যেতে হবে। আরে দিল্লিও ভারতবর্ষের, এ পশ্চিমবঙ্গেও ভারতবর্ষের মাটি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যদি গ্যারান্টি দিতে পারে যে ওয়াকফ কানুনটা ভারত সরকার চালু করেছে সেটা শুধুমাত্র দিল্লির জন্য সীমাবদ্ধ, দিল্লির জন্য সীমাবদ্ধ, তাহলে আমডাঙ্গায় এ পশ্চিমবঙ্গে আন্দোলন হবে না। কিন্তু তারা যে আইনটা করছে সে আইনটা গোটা ভারতবর্ষের জন্য। তাই ভারতবর্ষের জন্য, আমার বাপদাদার রেখে যাওয়া সম্পত্তির জন্য এ আমডাঙ্গা সহ, এ আমডাঙ্গা বিডি অফিস কাছাড়ি সহ গোটা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে আন্দোলন হবে। যদি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কিছু করার থাকে সেদিন করবে। আর তার জন্য যদি জীবন দিতে হয়, সর্বপ্রথম সারিতে জুলফিকার মণ্ডল দাঁড়িয়ে থাকবে, গুলি চালাবে। বলেছেন না যে গুলাগুলি করবেন না, যদি সব থেকে বড় শত্রু কেউ হয় আমি হব। তাই সেই সব থেকে বড় শত্রু মমতা ব্যানার্জির সম্মুখীন হতে আমি রাজি আছি। বলবেন এতটা অঞ্চলের নেতৃত্বদেরকে। আজকে বলুন 2014 সালের পর থেকে যিনি 2 কোটি বেকার যুবকের কর্মসংস্থান প্রতি বছর দেবে বলেছিলেন, কি দেখতে পেলাম? তিনি ক্ষমতায় আসার পরে লালকেল্লাকে লিজ দিয়ে দেওয়া হয়েছে। আপনারা খবর রাখেন কাদের রেখে যাওয়া সম্পত্তি? তাজমহলকে লিজ দেওয়া হচ্ছে। কাদের রেখে যাওয়া সম্পত্তি? আমার আপনাদের রেখে যাওয়া সম্পত্তি, আমাদের পূর্বপুরুষ মুসলমানদের রেখে যাওয়া সম্পত্তি। কোন ওয়াকফ সম্পত্তি? তারা আদানি আম্বানিদের হাতে তুলে দিতে চায়। আমার আপনার বাপদাদার রেখে যাওয়া সম্পত্তি। তো আজকে বলুন, যদি আপনার বাড়ির 1 ইঞ্চি জমির জন্য আপনাদের ভাইয়ের ভিতরে যদি বিভেদ তৈরি করতে পারে এই তৃণমূলের সরকার, আর আমার আপনার বাপদাদার রেখে যাওয়া পৈতৃক সম্পত্তি তারা দখল করে নেবে, আর সেটাকে আপনি বাড়িতে বসে সহ্য করবেন না, তার জন্য আপনি রাস্তায় নামবেন। আপনাকেই ভাবতে হবে, আপনাকে ভাবতে হবে। তার বাবার সম্পত্তি নয়। কোন ববি হাকিমের কথা বলছিলাম? যে ববি হাকিম ওয়াকফ সম্পত্তির 5 বিঘা জমি দখল করে রেখেছে, সেই ববি হাকিম কাদেরকে বিশ্বাস করে বিধানসভায় পাঠিয়েছিলেন? নাম ধরে ধরে বলছি। যদি মিথ্যা হয় আমার কাছে আসবেন, যদি মনে হয় এই কথাটা মিথ্যা, আমি প্রমাণ না দিতে পারলে যে সাজা এ আমডাঙ্গা সহ এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দেবে মেনে নেব। কিন্তু বলুন কি বললাম? ভাইপো যদি চপের দোকান দিতে পারে, জুলফিকার মণ্ডল রাকেশ বেড়াও চপের দোকান দেবে। আর ভাইপো যদি বাড়িতে চলমান সিঁড়ি লাগাতে পারে, তাহলে এই আমডাঙ্গার মানুষ যে রাস্তা দিয়ে হেঁটে যায় সে রাস্তাটা ভাঙা কেন থাকবে? চলন্ত সিঁড়ি লাগাচ্ছে ভাইপো ব্যানার্জি বাড়িতে। আমার এই আমডাঙ্গার মানুষের ট্যাক্সের টাকায়, পশ্চিমবঙ্গের মানুষের ট্যাক্সের টাকায় আর এসির হাওয়া নিয়ে ঘুরছেন। আর আমার বেলা আপনি চপ মুড়ি দেখাচ্ছেন, আগে আপনাকেও রাখতে হবে। আপনি নাম দেবেন পিসি ভাইপোর চপের দোকান, আমরাও নাম দেব রাকেশ বেড়া জুলফিকার ভাইয়ের চপের দোকান। না হলে গোটা পশ্চিমবঙ্গের মানুষ চপের দোকান দেবে না। শিল্পের ব্যবস্থা করতে হবে, কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। সিঙ্গুরে চলে যান, সেখানকার কৃষকরা আজকে বুক চাপড়াচ্ছে আর বলছে সেদিন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই চোরেদের রানী, এই চোরেদের সর্দার, কালীঘাটের টালির চালার নিচে থেকে তিনি যে নাটকটা করেন। একবার আমরা একটা প্রকাশ পেয়েছিলাম যে কালীঘাটের টালির চালার ভিতরে কোনো একজন বড় র্যাঙ্কের মানে ইন্টারন্যাশনাল সাংবাদিক তিনি একটু বাইট নেওয়ার জন্য প্রবেশ করেছে। বলছে আমি ঢুকে দেখতে পেলাম, আসলে আমরা উপর দিয়ে যেটা দেখতে পাই তার কথাটাই বলছি। তিনি বলছেন আমরা যখন ঢুকেছি, আমি ঢুকেছি কিন্তু আমি দেখতে পাচ্ছি, আমি হয়তো মনে করেছিলাম সত্যিই ভিতরের অবস্থা হয়তো খারাপ হবে বাইরেটা দেখে যেমন মনে হচ্ছে, কিন্তু সেখানে যখন আমরা চেয়ারে বসেছি দেখতে পাচ্ছি স্যার বেডরুমের সেই যে মানে খাটটা আছে তার নিচে থেকে এসির হাওয়া আমার পায়ে লাগছে। চিন্তা করে দেখুন, আজকে বেডের নিচে এসির হাওয়া চলছে। কাদের ট্যাক্সের টাকা? আমার আপনার বাপদাদার ট্যাক্সের টাকা, আমাদের ট্যাক্সের টাকা। আমাদের ট্যাক্সের টাকায় উনি এসির হাওয়া খাবেন।
আর আমাদেরকেই চোখ রাঙানি দেখাবেন। বদ্ধপরিকর আইএসএফ, প্রত্যেকটা কথা বলে যাচ্ছি, কাট টু কাট বলে যাচ্ছি। যদি মনে হয় বুঝতে অসুবিধা হয় আমি আমডাঙ্গার ছেলে, সবাই যদি আমাকে না চেনেন এই এলাকার নেতৃত্বদেরকে দিয়ে আমাকে ডেকে পাঠাবেন। যদি আমডাঙ্গার এমএলএ রফিকুর রহমান সম্পর্কে বা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সম্পর্কে একটা ভুল তথ্য আপনাদেরকে দিয়ে যায়, আমাকে বলবেন, যে সাজা আপনারা দেবেন আমি মেনে নেব এবং প্রকাশ্য বলে যাচ্ছি আর কোনোদিন স্টেজে বক্তব্য দেব না। কিন্তু যার কথা শুনে আপনি আমাকে ডাকবেন সেই দাদাকেও বলবেন আপনার পকেটেও মাল মশলাটা থাকতে হবে, নাহলে অন্তত জুলফিকার মণ্ডলের সামনে আপনি যেতে পারবেন না। জুলফিকার মণ্ডল তার বাবার ঘাম ঝরানো টাকায় পড়াশুনো করেছে, কোনো চুরির টাকাই নয়। খেটে খাওয়া মেহনতি মানুষের ছেলে আমি। আমার শিক্ষাগত অর্জনের পিছনে কারুর চুরির টাকা নেই। তাই আমার সম্মুখীন হতে গেলে আমি মাননীয় রফিকুর রহমান সহ বাংলার সিএমকেও বলছি, আমার সম্মুখীন যদি হতে হয় আপনার পকেটে মাল মশলা থাকা দরকার। কালীঘাটের থেকে শিক্ষা নিয়ে এসে আমার সম্মুখীন হতে পারবেন না, পারবেন না। তাই বলেছিলাম সেদিন দুটো কথা এমএলএর গায়ে লেগেছিল, ওই শিক্ষাগত যোগ্যতা। আমি কিন্তু তাকে শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন করিনি। আজকে বুকে হাত দিয়ে বলুন, 294টা বিধায়কের ভিতরে যদি আমডাঙ্গার বিধায়ককে কেউ বলে আর গোটা ওই নিউজ পেপারটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষের হাতে যখন পৌঁছায়, সেখানে যখন আমডাঙ্গার নামের পাশে এমন একটা লেজে গোবরে শব্দ উল্লেখ হয়, আমি আমডাঙ্গার মানুষ হিসাবে সেদিন আমার মাথাটা লজ্জায় হ্যাট হয়েছিল। তাই বলেছি, এ এক কান কাটা তারা রাস্তার ধার দিয়ে যায়, আর তৃণমূলের 2 কান কাটা, তারপরেও এরা রাস্তার মাঝখানে দিয়ে যায় আর মাঝে মধ্যে বলে জয় বাংলা জয় বাংলা। আর এখন নতুন স্লোগান এসেছে, দিল্লিতে দাঁড়িয়ে দাদা বলছেন জয় শ্রীরাম, আর বাংলার মাটিতেও নতুন করে তৈরি হয়ে গেছে জয় জগন্নাথ। আমি এতটা অঞ্চলের শুভবুদ্ধি সম্পন্ন মানুষদেরকে বলতে চাই, জয় শ্রীরাম আমি বললে বা জয় জগন্নাথ বললে কি আমার বাড়ির বেকার যুবকটার হাতে কর্মসংস্থান চলে যাবে? আমার শিক্ষা পরিকাঠামোটা কি ফিরে আসবে? ফিরে আসবে? প্রশ্ন করতে হবে। আমার ট্যাক্সের টাকা দিয়ে কে বলেছিল অযোধ্যাতে রামের মন্দির তৈরি করতে হবে? আমাদের ট্যাক্সের টাকা দিয়ে কে বলেছিল দীঘায় জগন্নাথের মন্দির তৈরি করতে হবে? কে বলেছিল? মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার বাপদাদা 14 পুরুষের রেখে যাওয়া সম্পত্তি বিক্রি করে তাই দীঘাতে জগন্নাথের মন্দির তৈরি করেনি। বা এখন কি দেখছেন, কদিন পরে আমার হিন্দু ভাইদের দুর্গা উৎসব, বাঙালি হিন্দু ভাইদের সব থেকে বড় দুর্গা উৎসব। তাদেরকে কি বলা হচ্ছে? 1,10,000 টাকা করে তাদের অনুদান দেওয়া হচ্ছে। আরও তার সঙ্গে কিছু যুক্ত হয়ে প্রায় 2 লক্ষ টাকা করে হয়ে যাবে। ইলেকট্রিক সেখানে আছে বা আরও অনেক ব্যবস্থা থাকে, সেই সবগুলো পাস করতে করতে প্রায় 2 লক্ষ টাকা করে খরচ। আজকে বলুন তো, বাংলায় শিক্ষা কোথায়, কর্মসংস্থান কোথায়, স্বাস্থ্য কোথায়? আপনি এতটা অঞ্চলের মানুষ, আপনার একটু সামান্য লুজ মোশন হলে আপনি আমডাঙ্গার হাসপাতালে গেলে কি দেখতে পাই? যে আপনাকে সঙ্গে সঙ্গে ডাক্তার শোনার আগেই যে 2বার লুজ মোশন হয়েছে কি 3বার সঙ্গে সঙ্গে রেফার করে দিচ্ছে, আপনাকে বারাসাত ছুটতে হবে। তাহলে চিন্তা করে দেখুন কোন উদ্দেশ্য, কি কারণে আপনি ট্যাক্স দিচ্ছেন? আপনার ট্যাক্সের টাকায় যেন আপনি আপনার সুচিকিৎসাটা আমডাঙ্গার হাসপাতালে গিয়ে পান, তার ব্যবস্থা মাননীয় রফিকুর রহমান করতে পারেনি। তাই বলেছিলাম যে মাননীয় রফিকুর রহমান যদি আমডাঙ্গার কথাটা একবারও বিধানসভায় উল্লেখ করতেন। আসলে তিনি বিধানসভার, আমি আজও বলছি, তিনি বিধানসভার কটা গেট সেটাই হয়তো জানেন না, তাই তিনি এই প্রশ্নগুলো করতে পারেন না। এতটা অঞ্চলের মানুষকে বলবো, আপনার বাড়ির কর্মসংস্থান, আপনার বাড়ির স্বাস্থ্য, আপনার বাড়ির আমার সেই ছোট ছোট ভাই বোনের নিরাপত্তা, আজকে বুকে হাত দিয়ে বলুন, আপনি এতটা অঞ্চলের আমার যে সকল বাবা কাকারা আছেন বা আমার বোনগুলো যে সকল ভাইয়েরা আছেন, যখন আপনার বাড়ির সন্তানটা, আপনার বাড়ির বোনটা এই চানকিয়া মোড়ের মাথাতে হয়তো টিউশন পড়তে যায় বা কেউ বিডি অফিসে, কেউ পদ্মলাভপুরে টিউশন পড়তে চায়, আপনি বাবা মা হওয়ার পরে আপনি বুকে হাত দিয়ে বলুন 2011 সালের পরে আমার বাড়ির বাচ্চাটা, আমার সেই বোনটা বা আমার সেই কন্যা মেয়েটা যখন টিউশন পড়ার জন্য পদ্মলাভপুরে যায়, যতক্ষণ না পর্যন্ত সেই মেয়েটা আপনার বাড়িতে এসে পৌঁছায় ততক্ষণ আপনি মা বাবা হয়ে আপনি বাড়িতে নিশ্চিন্তে থাকতে পারেন? পারেন না। তার কারণটা কি বলুন তো? আজকে ধর্ষণের পিছনেও রেট লাগিয়ে দেওয়া হচ্ছে। আমরা ভুলে যাইনি হাঁসখালির সেই আমার বোনটার কথা, ভুলে যাইনি 16 বছরের সেই আদিবাসী বোনটাকে ধর্ষণ করে তাকে জ্যান্ত ধর্ষণ করার পরে রাতের অন্ধকারে তাকে পুড়িয়ে হত্যা করা হয়েছিল। তার বাবা মা সেই, তার বুক ফাটা সেই তার কলিজার টুকরা সন্তানটা যখন তাকে মেরে ফেলা হলো, তার মুখটা যখন দেখতে চাইলো সেই মুখটাকে পর্যন্ত দেখতে দেওয়া হলো না। ধর্ষণের শিকার হয়ে তাকে যখন রাতের অন্ধকারে শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে দেওয়া হলো, তার যখন আমাদের হিন্দু ভাইদের একটা শেষকৃত্য অনুষ্ঠান হয়, প্রত্যেকের ধর্ম
এই ভারতবর্ষে অনেক ধর্ম অনেক ভাষার মানুষ আমরা বাস করি। হিন্দু ধর্ম মতেও তাদের একটা শেষ প্রক্রিয়া হয়। সেই অনুষ্ঠানটা যখন করতে গেছে, এ রাজ্যের তৃণমূলের নেতৃত্বরা প্রশাসনকে দিয়ে আমার সেই যার কলিজার টুকরা সন্তানটাকে রাতের অন্ধকারে ধর্ষণ করে পুড়িয়ে মেরেছিল, তখন কি দেখতে পেলাম? সেই বোনটা যখন লাশের মুখটা তার বাবা মাকে দেখতে দেওয়া হলো না, তার শেষকৃত্যের অনুষ্ঠানটা যখন তার বাড়ির তার গার্জেনে বাবা মা করতে যাচ্ছে, এ রাজ্যের তৃণমূল সরকার, এ রাজ্যের সেই তৃণমূল পরিচালিত পুলিশ সেখানেও তার সেই শেষকৃত্য অনুষ্ঠানটাকে আটকে দিল। আমরা কি দেখেছি? এ রাজ্যের একমাত্র বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী সেখানে ছুটে গেলেন। তিনি মাথায় টুপি দিয়ে, যারা মাথায় টুপি নিয়ে প্রশ্ন করেন তাদেরকেও বলতে চাই, আমার সেই আদিবাসী বোনটাকে, যাকে তার বাবা মাকে তার মুখটা পর্যন্ত দেখতে দেওয়া হয়নি, তাকে ধর্ষণ কে করেছিল? আসুন আগে শুনি, তাকে ধর্ষণ কে করেছিল? আমার সেই নাবালিকা বোনটাকে ধর্ষণ করেছিল এ রাজ্যের মা মাটি মানুষের সরকার, সেই মমতাময়ী সরকারের দলের সেখানকার পঞ্চায়েতের প্রধান। সেই পঞ্চায়েত প্রধান আইএসএফের ছিল না, সিপিএমের ছিল না, বিজেপির ছিল না, কংগ্রেসের ছিল না। সেই পঞ্চায়েতের প্রধান ছিল এই মা মাটি মানুষের সরকার, যিনি মেয়েদের সরকার। এবং আমার তো মনে হয় একজন মায়ের সব থেকে কষ্ট, যদি একজন মেয়েদের কষ্টটাকে বুঝতে হয়, এ রাজ্য কেন গোটা পৃথিবীর ইতিহাস খুললে বোঝা যায় যে একজন ভাইয়ের কষ্ট একজন ভাই বুঝতে পারে, একজন ছেলের সমস্যা ছেলে বুঝতে পারে, তাই একজন মায়ের আর্তনাদ আর এক মা বুঝতে পারে। তাই এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তানার বোঝা উচিত ছিল যে একজন বোনকে কিভাবে রাতের অন্ধকারে ধর্ষণ করে তাকে পুড়িয়ে দেওয়া হলো, তার বাবা মাকে মুখটা দেখতে দেওয়া হলো না। অপরন্ত কি দেখতে পেলাম? যখন তার শেষ পরক্রিয়া করতে যাচ্ছে, সেখানেও সেই তৃণমূল দুষ্কৃতের মুখে পড়ে সেখানে তাকে সেই শেষকৃত্য অনুষ্ঠান করতে দেওয়া হচ্ছে না। যে পুরোহিত আসার কথা হয়েছিল, তাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাকে প্রাণনাশের হুমকি দিয়ে সেই পুরোহিতকে সেখানে আসতে দিলেন না। কি দেখতে পেলাম? সেই বোনের অনুষ্ঠানে, সেই আমার আদিবাসী পরিবারের পাশে বিধায়ক নওশাদ সিদ্দিকী ছুটে গেলেন। সেখানে দাঁড়িয়ে থেকে বলেছিলেন, যত আঘাত আসুক সেই আঘাতটা বাবা আগে আপনার গায়ে পড়বে না। যদি আপনার উপরে কোনো আঘাত কারো করতে হয়, সেই আঘাতটা আমি নওশাদ সিদ্দিকীর উপর দিয়ে গিয়ে আপনার উপরে যাবে। আমি নওশাদ সিদ্দিকী এখানে দাঁড়িয়ে আছি, যান পুরোহিতকে ডেকে নিয়ে আসুন। সেদিন বিধায়ক নওশাদ সিদ্দিকী দাঁড়িয়ে থেকে পাশের গ্রাম থেকে একজন পুরোহিতকে ডেকে আমার সেই আদিবাসী বোনটার শেষ পরলোক ক্রিয়াটা করেছিলেন, শেষ ক্রিয়াটা করেছিলেন। কিন্তু সেই পঞ্চায়েতের প্রধান, সেখানকার পঞ্চায়েতের প্রধান ছিলেন এই মা মাটি মানুষের সরকার, মমতা ব্যানার্জির সরকার, এই মায়েদের সরকার। সেদিন সেই বোনটাকে ধর্ষণ করেছিল সেখানকার তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের প্রধানের ছেলে। তাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন যে আগে একটু খোঁজ নিয়ে দেখো ওই মেয়েটার লাভ অ্যাফেয়ার আছে কিনা। প্রেগনেন্সি নিয়ে প্রশ্ন তুলেছিলেন। লজ্জা হয় আমাদের, লজ্জা হয় যে বোনটাকে ধর্ষণ করে মারা হলো, তার বিচারে রাজ্যের সরকার দিতে পারেনি। অপরন্ত কি দেখতে পেলাম? তার লাভ অ্যাফেয়ার, তার চরিত্রের উপরে আঘাত নিয়ে আসছে এই রাজ্যের অপর এক মহিলা, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আসলে কি বলুন তো, একটা গল্প শুনেছিলাম ছোটবেলায়, যখন বাবারা হাত ধরে নিয়ে যেতেন বাবা কাকাদের সঙ্গে। আমাদের কৃষক পরিবার থেকে উঠে এসেছি আমি। সেখানে যখন বাবা কাকাদের সঙ্গে মাঠের দিকে যেতাম, তখন দেখতে পেতাম যে সবজি ক্ষেতের ভিতরে কিছু পুতুল, কিছু বিচুলি টিচুলি দিয়ে একটা জামা গায়ে দিয়ে রাখা আছে। তখন জিজ্ঞাসা করতাম এটা কি, তখন বলছে এটাকে বলা হয় কাকতাড়ুয়া। আর আজকে পশ্চিমবঙ্গে আমরা ঘুরলে দেখতে পাই ঠিক তেমন সেই সাদা পোশাক পরে, সেই সাদা শাড়ি পরে আরেকজন জড়িয়ে ঘুরে বেড়ায়, তিনি হচ্ছেন শিল্প তাড়ুয়া। আসলে চিনতে পেরেছেন? তিনি কর্মসংস্থান তাড়ুয়া। তিনি তখন কি বলছেন, লাভ অ্যাফেয়ার আছে কিনা দেখতে হবে। এবং তখন বলছেন এগুলো তো ছোটোখাটো ঘটনা, একটু আদ্র এই ঘটনা ঘটতে পারে। এবং তিনি প্রতিটা ধর্ষণের পিছনে 2 লক্ষ টাকা বেঁধে দিলেন। যে বড় ঘটনা হলে 10 লক্ষ টাকা, একটু ছোট ঘটনা হাইলাইট কম হলে সেটা 2 লক্ষ টাকা। অপরন্ত কি দেখতে পেলাম? কৃষকের ফসলের ন্যায্য মূল্য আকাশ ছোঁয়া হয়ে গেছে, কৃষক আত্মহত্যা করতে যাচ্ছে, বলছে কৃষক আত্মহত্যা করলে 2 লক্ষ টাকা। চিন্তা করে দেখুন, ভাবতে হবে আপনাদের, কোথায় আপনার কর্মসংস্থান, কোথায় আপনার স্বাস্থ্য, কোথায় আপনার স্কুলের পরিকাঠামো, কোথায় আপনি কৃষক, আপনার কৃষকের ফসলের ন্যায্য মূল্য, কোথায় আপনি শ্রমিক, আপনার শ্রমিকের মানে সঠিক মজুরি, কোথায় আপনি মজুরি, কোথায় কাজ, কোন কলকারখানায় গিয়ে কাজ করবেন? চিন্তা করতে হবে।
শিল্প তাড়িয়েছেন, স্বাস্থ্য ব্যবস্থাকে বেহাল দশা করেছেন, শিক্ষার মেরুদণ্ডটাকে আপনি শেষ করে দিয়েছেন, এবং কি করেছেন? মদ, মেলা আর মাংস। আর একটা কথা আছে, সেটা আমি বলতে পারবো না, অনেকে বলছে, এখন আপনারা শুনে নেবেন, তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে। আমার বক্তব্য আমি শেষ লগ্নে দাঁড়িয়ে আবার আপনাদের কাছে একটাই মাত্র আশা রেখে যাব, আমি একবারও বলবো না ভোট দেবেন, শুধু এতটুকুই কথাই বলবো। এতক্ষণ যে কথাগুলো বললাম শুধুমাত্র 2026 নির্বাচনের আগে একটা বার ভেবে দেখবেন, এবং ভেবে আপনার সাংবিধানিক অধিকার ওই ব্যালট বক্স বা ইভিএম মেশিনে গিয়ে আপনি যে বোতামটা টিপবেন, সেই বোতামটা টেপার আগে যে 10 সেকেন্ড সময় আপনি পাবেন, সেখানে দাঁড়িয়ে ভাববেন 2011 সালের আগে আমি কৃষক, আজকে 2011 সালের আগে আমার অবস্থানটা কোথায় ছিল, আর 2011 সালের পরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যিনি 2011 সালের আগে তিনি বলেছিলেন আমাকে ভোট দিলে এই করে দেবো, আমি কৃষক, আজকে 2011 সালের পর থেকে এই 15 বছরে আমার অবস্থানটা কোথায় কৃষক, সেইটা ভেবে আপনি বোতামটা টিপবেন। আপনি ভাববেন রাতের অন্ধকারে আপনার কষ্টের টাকায় যে ভাইটা পড়াশুনো করে, আপনার বাড়ির সন্তানটা রাতের অন্ধকারে চোখের জল ঝরাচ্ছে, বালিশটা ভিজে যাচ্ছে, আপনি সেটা চিন্তা করবেন, আমার বাড়ির ওই বাচ্চার হাতের কর্মসংস্থানটা কোথায়, তারপরে বোতামটা টিপবেন। আপনি চিন্তা করবেন যে ভগবানের পরে যারা কেউ ভগবান বলেন, কেউ ঈশ্বর বলেন, কেউ গড বলেন, কেউ আল্লাহ বলেন, মূল কথা সৃষ্টিকর্তার পরের আসনে আমরা যাদেরকে বসাই, সেই ডাক্তার বোনটা, সেই তিলোত্তমা বোনটা 32 ঘন্টা ডিউটি করার পরে এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তার কাছে স্বাস্থ্য দপ্তর ছিল, তার অধীনে প্রশাসনিক দপ্তর আছে, তাহলে বলুন একটা ডক্টর 32 ঘন্টা আমাদের সেবা দেওয়ার পরে যখন তিনি গভীর রাতে রাত 2টোর দিকে 12টার দিকে একটু রেস্ট নেওয়ার জন্য তানারই কর্মক্ষেত্র সেই হাসপাতালের সেমিনার রুমে যখন একটু রেস্ট নেওয়ার জন্য গেল, এ রাজ্যের কিভাবে একদল হাইনা কাদের নেতৃত্বে সেদিন আমরা জানি, আজও আমরা জানি, দেখানো হচ্ছে সঞ্জয়কে, কিন্তু কাদের নেতৃত্বে সেই ঘটনা ঘটেছিল এটা আমরা জানি। আজকে তার বিচার দিতে পায়নি, অপরন্ত তার বাবা মা যখন তার মেয়ের সন্তানের বিচার দাবি করতে যাচ্ছে, তাদের উপরে আঘাতের পর আঘাত, আঘাতের পর আঘাত। তাই যখন ইভিএম মেশিনে বোতামটা টিপতে যাবেন, ভাববেন 10,000 শিক্ষা প্রতিষ্ঠান নেব না 10,000 শিক্ষা প্রতিষ্ঠান, না আমার বাড়ির বেকার যুবকটার কর্মসংস্থান, না আমি একটা শিল্পক্ষেত্রে গিয়ে কাজ করব তার জন্য শিল্প, না এ আমডাঙ্গার হাসপাতালটাকে সুপার স্পেশালিটি করতে হবে, আমার লুজ মোশন হলেও যেন বারাসাতে ছুটতে না হয়, আমার বাড়ির বাচ্চাকে একটু শিক্ষা অর্জন করার জন্য জীবনের ঝুঁকি নিয়ে তিনি কর্মক্ষেত্রে গিয়ে তিনি ধর্ষণের শিকার হলেন, তার জীবন চলে গেল, তাই আমার বাড়ির বাচ্চাটাকেও যেন একটা ডিগ্রির জন্য কলকাতায় ছুটে না যেতে হয়। তাই এই কথাগুলো একটু মাথায় নেবেন। 10 সেকেন্ডের ভিতরে আপনারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, আপনি কৃষক, আপনার ফসলের মূল্য, আপনি শ্রমিক, আপনি শ্রমিকের ন্যায্য পাওনা, ন্যায্য অধিকার, ন্যায্য ঘাম ঝাড়ানো টাকা, শ্রমিকের মজুরি, আপনি আপনার স্বাস্থ্য, আপনার এলাকার রাস্তাঘাট, আপনার এলাকার স্কুল, আপনার এলাকার পরিবেশ, বোম চান না গুলি চান না মদ চান না মাংস চান, আরেকটা আছে সেটা বলবো না, না কয়লা চোর, ডাল চোর, চাল চোর, তিলফল চোর এদেরকে চান, সেগুলো ভাববেন না। যারা আপনার বাড়ির বেকার যুবকটার, যা আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমডাঙ্গা বিধানসভার পর্যবেক্ষক এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি মহাশয়। বিশ্বজিৎ মাইতি তোমায় জানাই স্বাগতম। স্বাগতম বিশ্বজিৎ মাইতি তোমায় জানাই স্বাগতম। স্বাগতম বিশ্বজিৎ মাইতি তোমায় জানাই ওয়েলকাম। ওয়েলকাম বিশ্বজিৎ মাইতি স্বাগতম। স্বাগতম বিশ্বজিৎ মাইতি স্বাগতম। স্বাগতম স্বাগতম আইএসএফ জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। যাই হোক, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্য সম্পাদক এবং আমডাঙ্গা বিধানসভার নবনিযুক্ত অবজারভার বিশ্বজিৎ মাইতি মহাশয়। অনেকক্ষণ থেকেই বক্তব্য দিচ্ছি, আমি যে কথাগুলো বললাম, আমি আমার কথাগুলো বলেছি, আমি আগেও বলছি, আমার কথা শুনে আমার কোনো নেতৃত্বের দিকে আঙুল তোলার আগে সেই কথাটা আমার থেকে যাচাই বাছাই করে নেবেন, এবং যদি মনে হয় কোনো কথা মিথ্যা বলেছি
সেটা আমি আপনাদের আমডাঙ্গারি ছেলে আমার থেকে জেনে নেবেন। এবং যে কথাটা বলছিলাম বক্তব্য শেষে, যে ইভিএম মেশিনে বোতাম টেপার আগে 10 সেকেন্ড শুধু চিন্তা করবেন, 21,000 মদের দোকানের লাইসেন্স না 10,000 শিক্ষা প্রতিষ্ঠান, দীঘাতে জগন্নাথের মন্দির না আপনার বাড়ির বেকার যুবকটার কর্মসংস্থান, না জয় শ্রীরাম না নারাই তেকবীর, না আপনার জয় বাংলা, না আপনার জয় জগন্নাথ, না আপনার এলাকার স্বাস্থ্য পরিকাঠামো, না আপনার এলাকার শিক্ষা, না আপনার বাসস্থান, না আপনার কর্মসংস্থান, না আপনার বাড়ির সেই মা আমার বোনটার নিরাপত্তা। এই কথাগুলো ভাববেন, তারপরে সেই ইভিএম মেশিনে ভোট দেবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, বিশ্বজিৎ মাইতি জিন্দাবাদ।